আজ আমরা শিখব আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা সমাজ, পরিবার ও দেশের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই সবাইকে ভালোবাসা, নিয়ম মেনে চলা এবং নিরাপদ থাকা, এই বিষয়গুলো জানা খুবই জরুরি। চলো সহজভাবে এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। অধ্যায় ৯, আমাদের দায়িত্ব ও কর্তব্য। এক সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। অধ্যায় ৭ ও ৮-এ আমরা মানুষের সমানাধিকার সম্পর্কে জেনেছি। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এই অধ্যায় জানব। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। যেমন, ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব, কারো ক্ষতি করব না, সবার উপকার করার চেষ্টা করব, সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব, সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করব, বয়স্কদের শ্রদ্ধা করব, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব, রাস্তায় নিরাপদ থাকব, অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব। রকিবকে নিয়ে লেখা নিচের ঘটনাটি পড়ি। রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। খেলতে খেলতে রকিবের এক বন্ধু পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেল। সে হাঁটতে পারছিল না। সন্ধ্যা হয়ে আসছিল, সবাই ঘরে ফিরছে। তখন রকিব একটা রিকশা ডেকে আনল। আহত বন্ধুকে নিয়ে তার বাসায় পৌঁছে দিল। রকিবের বাসায় ফিরতে রাত হয়ে গেল। তার বাবা মা চিন্তা করছিল। রকিবের কাছ থেকে সব ঘটনা শুনে তারা খুব খুশি হলেন। ১. সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজকে সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। এগুলো হল: ছোটদের ভালোবাসা ও দেখাশোনা করা, কারো ক্ষতি না করা, সবার উপকার করার চেষ্টা করা, সমাজের নিয়ম কানুন মেনে চলা, সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা, বয়স্কদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সমাজের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করা, রাস্তায় নিরাপদ থাকা, অপরিচিত মানুষের প্রতি সতর্ক থাকা। রকিবের উদাহরণ। রকিবের গল্পে দেখা যায় সে তার দায়িত্ববোধপূর্ণ আচরণ প্রদর্শন করেছে। খেলার সময় তার বন্ধু আহত হয়। রকিব কোনো লোকালয় বা অন্যের সাহায্য ছাড়াই আহত বন্ধুকে রিকশা করে বাসায় পৌঁছে দেয়। রাতে তার বাবা মা চিন্তিত ছিলেন, কিন্তু রকিবের দায়িত্ববোধ দেখার পর তারা খুশি হন। শিক্ষা: সমাজে দায়িত্ববান হওয়া মানে কেবল নিয়ম মেনে চলাই নয়, অন্যের সহায়তাও করা। ছোট বড় সবাইকে সম্মান, সাহায্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। ক. এসো বলি। অন্যদের থেকে রকিব কিভাবে আলাদা তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ক. অন্যদের থেকে রকিবের ভিন্নতা। রকিব অন্যদের থেকে আলাদা হয়েছিল তার দায়িত্ববোধ ও সহানুভূতির কারণে। সে আহত বন্ধুর প্রতি সহানুভূতিশীল ছিল, সময়মতো সাহায্য করেছিল, যদিও সবাই ঘরে ফিরছিল। নিজের নিরাপত্তা বাদ দিয়ে অন্যের উপকারে মনোনিবেশ করেছিল। রকিব দায়িত্ব ও সততার ভালো উদাহরণ দেখিয়েছে। শিক্ষা: আমরা যদি রকিবের মতো দায়িত্ববান ও সহানুভূতিশীল হই, সমাজ আরও সুন্দর হবে। খেলতে গিয়ে তোমাদের এমন কোনো ঘটনা ঘটেছে কিনা তা শ্রেণীতে সবাই আলোচনা করো। খ. শ্রেণীতে আলোচনার বিষয়: ছাত্রছাত্রীরা নিজেদের খেলার সময় ঘটে যাওয়া সহায়ক ও দায়িত্বশীল ঘটনা শেয়ার করতে পারে। উদাহরণ: আহত বন্ধুকে সহায়তা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাউকে বিপদ থেকে রক্ষা করা ইত্যাদি। শিক্ষকের সাহায্যে এই আলোচনা থেকে বোঝা যায় সামাজিক দায়িত্ব পালন করা প্রতিদিনের জীবনের অংশ। খ. এসো লিখি। তোমার বিদ্যালয়ে বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ তৈরি করো। এরপর তা বিদ্যালয়ে খেলার মাঠ ও পার্কে ঝুলিয়ে রাখো। নোটিশে বিশেষভাবে উল্লেখ কর কোথায় কোথায় ময়লা ফেলতে হবে। নোটিশ: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খেলার মাঠ ও পার্ক বজায় রাখার জন্য নিয়মাবলী। প্রিয় শিক্ষার্থী ও এলাকার মানুষগণ, আমাদের খেলার মাঠ ও পার্ককে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা সবার দায়িত্ব। দয়া করে নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলুন। ময়লা ফেলার জায়গা: প্রতিটি পার্ক ও মাঠে রাখা ময়লার ডাস্টবিনে ফেলা। প্লাস্টিক, কাগজ, বোতল বা অন্য কোনো আবর্জনা মাঠে বা পার্কের গাছের নিচে না ফেলা। পরিবেশ রক্ষা: গাছের পাতা কাটা বা ভাঙা থেকে বিরত থাকুন। মাঠে বা পার্কে প্লাস্টিক বা অন্যান্য দূষক জিনিস ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করুন। সচেতনতা: অন্যদেরও ময়লা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার করতে উৎসাহিত করুন। পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ সবাইকে নিরাপদ এবং আনন্দদায়ক খেলাধুলার সুযোগ দেয়। মোট কথা, পরিচ্ছন্নতা ও নিয়ম মেনে চলা আমাদের সমাজ ও পরিবেশকে সুন্দর রাখে। বিদ্যালয় প্রশাসন। গ. আরও কিছু করি। তোমাদের পরিবারের বয়স্কদের কিভাবে সাহায্য করা যায় ছোট দলে আলোচনা করো। খাবারের ক্ষেত্রে তাদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন? তুমি কি তাদের কিছু পড়ে শোনাতে পারো? তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো? বয়স্ক মানুষদের সাহায্যের প্রয়োজন হয়। পরিবারের বয়স্কদের সাহায্য করার উপায়: ১. সাধারণ সাহায্য: তাদের চলাফেরায় সহায়তা করা, পদক্ষেপে সাহায্য, প্রয়োজনীয় জিনিস নেওয়া দেওয়া, ঔষধ বা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন মেনে দেওয়া, ঘর বা আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে সাহায্য করা। ২. খাবারের ক্ষেত্রে সহযোগিতা: সময়মতো খাবার দেওয়া,
স্বাস্থ্যসম্মত ও সহজ হজমযোগ্য খাবার তৈরিতে সাহায্য করা। যদি বিশেষ খাবারের প্রয়োজন হয় সেটা নিশ্চিত করা। ৩. মনোরঞ্জন ও মানসিক সহায়তা। তাদের গল্প, কবিতা বা প্রার্থনা পড়ে শোনানো। সময়মতো গল্প, গান বা পড়াশোনা ভাগ করে নেওয়া। পার্ক বা বাজারে বেড়াতে নিয়ে যাওয়া, আনন্দ দেওয়ার চেষ্টা করা। শিক্ষা। বয়স্কদের যত্ন নেওয়া শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সৎ অভ্যাস ও মানবিকতার পরিচয় দেয়। ঘ. যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে? অপরিচিত কেউ কাছে এলে সতর্ক থাকব। কথায় বিশ্বাস করব না, অবিলম্বে শিক্ষক বা পরিবারের কারো কাছে জানাব। ২. বাড়িতে নিরাপত্তা রক্ষা। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে। ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা। খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা। ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা। আগুনের ব্যবহারে সতর্ক থাকা। অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা। প্রাথমিক চিকিৎসার বাক্স। গাছ থেকে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়। দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা। রাস্তায় খেলাধুলা না করা। রাস্তা পারাপারে সতর্ক থাকা। বাড়িতে ও বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষা। ১. বাড়িতে নিরাপত্তা। ছুরি, কাঁচি ও ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা। খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা। ঔষধ ও কীটনাশকের বোতলে স্পষ্ট লেখা থাকা। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহার শেষে বন্ধ করা। আগুন ব্যবহার করতে সতর্ক থাকা। অপরিচিতদের পরিচয় যাচাই করে দরজা খোলা। প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা। ২. বাড়ির বাইরে নিরাপত্তা। দেয়াল বা গাছ বেয়ে উঠা বা লাফালাফি না করা। জলাশয়ের আশেপাশে সতর্ক থাকা। রাস্তা বা গাড়ির পথে খেলা না করা। রাস্তা পারাপারে সতর্ক থাকা। শিক্ষা। সতর্ক ও দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা রোধ করে এবং আমাদের নিরাপদ রাখে। ক. এসো বলি। তুমি কি কখনো পরিচিত কারো কোনো দুর্ঘটনা ঘটতে দেখেছ? অথবা তোমার বাড়িতে কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেছিল? দুর্ঘটনাটি কী ধরনের ছিল? কেন ঘটেছিল? দুর্ঘটনাটি এড়ানোর কোন কোন উপায় ছিল? ছোট দলে আলোচনা করো। দুর্ঘটনার অভিজ্ঞতা ও বিশ্লেষণ। ১. দুর্ঘটনার ধরন, যেমন ফেলে পড়া, জলাশয়ে গা ভিজে ফেলা, ছুরি বা কাঁচি দিয়ে কাটা, বৈদ্যুতিক সংযোগে শক পাওয়া। স্থান, বাড়ি, খেলার মাঠ বা রাস্তার পাশে। ২. দুর্ঘটনার কারণ, সতর্ক না থাকা, খেলা বা কাজের সময় অবাধ আচরণ, বৈদ্যুতিক, আগুন বা ধারালো জিনিসের ভুল ব্যবহার। ৩. প্রতিরোধের উপায়, ঝুঁকিপূর্ণ কাজের সময় সাবধান থাকা, ছুরি, কাঁচি, বৈদ্যুতিক সুইচ ও গ্যাস ব্যবহারে সতর্ক, রাস্তা, জলাশয় ও উঁচু জায়গায় খেলার সময় সাবধান থাকা, বড়দের পরামর্শ নেওয়া। শিক্ষা। সতর্ক ও দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। খ. এসো লিখি। এমন একটি দুর্ঘটনা বর্ণনা করো, যে দুর্ঘটনার কবলে তুমি বা তোমার পরিচিত কেউ পড়েছিল। ভবিষ্যতে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি যা করবে তা লেখো। সংক্ষিপ্ত ও সহজভাবে লেখা উদাহরণ হল: দুর্ঘটনার বর্ণনা ও প্রতিরোধ। গত বছর আমার ছোট ভাই খেলাধুলা করার সময় বাড়ির বাইরে রাস্তা পারাপারের চেষ্টা করছিল। হঠাৎ একটি সাইকেল এসে তার কাছাকাছি চলে আসে। সৌভাগ্যবশত কোনো আঘাত লাগেনি, কিন্তু সে খুব ভয় পেয়েছিল। ভবিষ্যতে রক্ষা পাওয়ার জন্য করণীয়: রাস্তা পারাপারের আগে চারপাশ ভালোভাবে দেখব। কোনো গাড়ি বা সাইকেল আসে কি না যাচাই করব। বড়দের সাহায্য চাইব এবং সতর্ক থাকব। রাস্তা বা খেলার জায়গায় সতর্কভাবে খেলব। শিক্ষা। সতর্ক থাকা ও দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। গ. আরও কিছু করি। প্রাথমিক চিকিৎসার বাক্সে যে উপকরণগুলো থাকে সেগুলোর কোনটি কোন প্রয়োজনে আসে তা তালিকার আকারে লেখো। প্রাথমিক চিকিৎসার বাক্স, উপকরণ ও ব্যবহার। প্যানমেন্ট, ব্যান্ডেজ, জখম বা কেটে যাওয়ার জায়গা ঢেকে সংক্রমণ রোধ করার জন্য। মেডিকেল টেপ, ব্যান্ডেজ বা গজ ঠিকভাবে আটকানোর জন্য। গজ, কটন, ক্ষত বা রক্তপাতের জায়গা পরিষ্কার ও ঢাকতে। অ্যান্টিসেপটিক ক্রিম, লবণ পানি, ক্ষত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য। প্যারাসিটামল বা ব্যথানাশক ঔষধ, জ্বর বা ব্যথা কমানোর জন্য। অ্যান্টিসেপটিক ওয়াইপ, অ্যালকোহল, হাত বা ক্ষত পরিষ্কার করার জন্য। প্লাস্টার, ছোট খোঁচা বা কেটে যাওয়া জায়গা ঢাকতে। সাইজিং বা নেল কিপার, ক্ষত বা ক্ষুদ্র পোড়ার জন্য। সাপ্লিমেন্টারি ঔষধ, বিশেষ পরিস্থিতিতে যেমন অ্যালার্জি বা ডায়রিয়ার জন্য। ঘ. যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। প্রাথমিক চিকিৎসার বাক্স আমাদের যে উপকারে আসে তা হল ক্ষত, আঘাত বা হঠাৎ অসুস্থতা হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। ৩. রাস্তায় নিরাপত্তা রক্ষা। আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি। এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে। এতে অনেকাংশেই দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন ৩টি সাধারণ নিয়ম জেনে নিই।
আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটব না, সবসময় ফুটপাত বা রাস্তার পাশ দিয়ে হাঁটব। রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। রাস্তায় নিরাপত্তা রক্ষা। রাস্তা পারাপারের সাধারণ নিয়ম: রাস্তার মাঝখান দিয়ে হাঁটব না, সবসময় ফুটপাত বা পাশ দিয়ে চলব। রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। রাস্তার দুপাশ ভালোভাবে দেখে জেব্রা ক্রসিং দিয়ে পার হব। সতর্কতার প্রয়োজন: বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চলতে পারে। তাই রাস্তা পারাপারের সময় সব ধরনের যানবাহনের প্রতি সাবধানতা অবলম্বন করতে হবে। সচেতনতা রক্ষা করলে দুর্ঘটনা অনেকাংশেই এড়ানো সম্ভব। এসো বলি। নিচে উল্লিখিত সড়ক নিরাপত্তা কোড শিক্ষকের সহায়তায় আলোচনা করো। 1. রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটি খোঁজো। নিরাপদ জায়গা খুঁজো। রাস্তা পারাপারের জন্য সবসময় জেব্রা ক্রসিং বা ওভারব্রিজ ব্যবহার করো। 2. রাস্তার বাঁকে বা শেষ প্রান্তে পৌঁছানোর আগেই থামো। রাস্তার বাঁক বা শেষ প্রান্তে পৌঁছানোর আগে থেমে চারপাশ ভালোভাবে দেখো। 3. যানবাহন আসছে কি না তা দেখো এবং শোনো। যানবাহন দেখো ও শোনো। গাড়ি, সাইকেল, বাস বা ট্রাক আসছে কি না যাচাই করো। 4. যানবাহন আসতে দেখলে এটিকে পার হতে দাও। যানবাহন পার হতে দাও। যদি গাড়ি আসে তখন তাকে পার হতে দাও। নিজের বিপদ এড়িয়ে চলো। 5. রাস্তা নিরাপদ হলে সোজাসুজি রাস্তা পার হও, দৌড়াদৌড়ি করবে না। নিরাপদ হলে পার হও। রাস্তা নিরাপদ মনে হলে সোজাসুজি পার হও। দৌড়াদৌড়ি বা হঠাৎ ধাক্কাধাক্কি করবে না। শিক্ষা: এই নিয়মগুলো মানলে রাস্তায় দুর্ঘটনা এড়ানো সম্ভব এবং আমরা নিরাপদে চলাচল করতে পারি। এসো লিখি। স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখো। প্রতি সম্পাদক, দৈনিক আজাদী, চট্টগ্রাম। বিষয়: রাস্তায় নিরাপত্তা রক্ষা ও চালকদের সতর্ক হওয়ার আহ্বান। মাননীয় সম্পাদক, বর্তমান সময়ে আমাদের শহরের সড়কে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। অনেক সময় অল্প মনোযোগের কারণে ছোট বড় সবাই বিপদের মুখে পড়ছে। বিশেষ করে বাস, ট্রাক ও গাড়ি চালকরা দায়িত্বশীল না হলে পথচারীদের জন্য বিপদ তৈরি হয়। আমি এখানে সকল চালককে অনুরোধ করছি, রাস্তায় ধীরগতি বজায় রাখুন। পথচারী, শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকুন। রাস্তায় জেব্রা ক্রসিং, সিগন্যাল এবং নিয়ম মেনে চলুন। এভাবে সতর্ক অবলম্বন করলে দুর্ঘটনা কমানো সম্ভব এবং আমাদের শহরের পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবে। ধন্যবাদ। আন্তে শেখ তাইরাত মমো, কুলগাঁও বিদ্যালয়। তারিখ: আরও কিছু করি। 5টি দলে পথচারী, ব্যক্তিগত গাড়ির যাত্রী, মোটর সাইকেল চালক, বাস যাত্রী, সাইকেল চালক ভাগ হয়ে প্রতি দল সড়ক দুর্ঘটনা হ্রাসের 2টি করে উপায় নিয়ে আলোচনা করো। সড়ক দুর্ঘটনা হ্রাসের উপায়: 1. পথচারী, জেব্রা ক্রসিং ও ফুটপাত ব্যবহার করা। রাস্তা পারাপারের আগে চারপাশ ভালোভাবে দেখা। 2. ব্যক্তিগত গাড়ির যাত্রী, গাড়িতে সিট বেল্ট ব্যবহার করা। গাড়ির ভিতরে ভিড় বা ধাক্কাধাক্কি এড়ানো। 3. মোটর সাইকেল চালক, হেলমেট ব্যবহার করা। ট্রাফিক নিয়ম মেনে ধীরগতিতে চলা। 4. বাস যাত্রী, বাসে উঠে বসার সময় সাবধান থাকা। দ্রুত ওঠা বা নামার সময় ধাক্কাধাক্কি না করা। 5. সাইকেল চালক, হেলমেট ব্যবহার করা। রাস্তা পারাপারে সতর্ক থাকা ও গাড়ির সঙ্গে পাশে চলা। যাচাই করি। আগের পৃষ্ঠার ছবি থেকে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারীর নাম লেখো। 1. পথচারী। 2. মোটরসাইকেল চালক। 3. সাইকেল চালক। 4. রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। শিশুদেরও রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সে কর্তব্য আরও বেশি। নিচে রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু কর্তব্য উল্লেখ করা হল। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। রাষ্ট্রের শাসন মেনে চলব। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব। আইন মেনে চলা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সকল আইন মেনে চলতে হয়। আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। নিয়মিত কর প্রদান। নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। ভোটদান। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তাই 18 বছর বয়স হলে আমাদের অবশ্যই ভোটদানে অংশগ্রহণ করা উচিত। ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতীয় সংসদ ভবন, ঢাকা। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য। শিক্ষা লাভ। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের দায়িত্ব। রাষ্ট্রের প্রতি আনুগত্য। দেশের শাসন মেনে চলা ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আইন মেনে চলা। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দেশীয় আইন মানা। আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। নিয়মিত কর প্রদান। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় কর দেওয়া। কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়া হয়। ভোটদান। 18 বছর বয়স হলে নির্বাচনে অংশগ্রহণ করা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা। জাতীয় সম্পদ ও স্থাপনা, উদাহরণস্বরূপ জাতীয় সংসদ ভবন, রক্ষা করা। সম্পদ নষ্ট না হওয়ার দিকে সচেতন থাকা। এসো বলি। প্রতিটি মানুষ কিভাবে সরকারের কাজে অংশগ্রহণ করতে পারে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমাদের এই অংশগ্রহণ কি সরকারকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে? মানুষের অংশগ্রহণ ও সরকারের কাজে সহযোগিতা। মানুষ কিভাবে সরকারের কাজে অংশগ্রহণ করতে পারে? ভোটদানে অংশ নেওয়া। নির্বাচনে ভোট দিয়ে নিজের মতামত প্রকাশ করা। নিয়ম মেনে চলা। আইন, ট্রাফিক ও অন্যান্য নিয়ম মেনে চলা। সরকারি কার্যক্রমে অংশ নেওয়া। স্বাস্থ্য, শিক্ষা বা পরিবেশ সংক্রান্ত কর্মসূচিতে সহযোগিতা করা। পরামর্শ ও মতামত দেওয়া। বিভিন্ন নাগরিক ফোরাম বা সভায় অংশ নিয়ে মতামত জানান। সচেতন নাগরিক হওয়া। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য দায়িত্বশীল আচরণ করা। সরকারকে সহায়তা। নাগরিকরা দায়িত্ব পালনের মাধ্যমে সরকারকে সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে। সরকারের পরিকল্পনা ও নীতি কার্যকর করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এসো লিখি। তোমাকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি কি কি কাজ করবে? তোমার পরিকল্পনার কথা 50 থেকে 100 শব্দের মধ্যে লেখো। সংক্ষিপ্ত উদাহরণ হিসেবে লেখা হলো, যদি আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আমি প্রথমে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করব। সব শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করব এবং হাসপাতালে সঠিক চিকিৎসা সুবিধা পৌঁছে দেব। দেশের পরিবেশ সংরক্ষণ। রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ভালো করা। নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য সঠিক সুযোগ সুবিধা নিশ্চিত করাও আমার পরিকল্পনায় থাকবে। এছাড়া কর সঠিকভাবে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী করা হবে। আমি চাই দেশ হবে নিরাপদ, সুন্দর ও উন্নত, যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে। আরও কিছু করি। আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হয়? আমাদের দেশে নির্বাচন সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচন, দেশের সংসদে সদস্য নির্বাচনের জন্য। স্থানীয় সরকার নির্বাচন, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও জেলা পরিষদ নির্বাচনের জন্য। প্রেসিডেন্ট নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ছাত্র সংসদ বা শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের জন্য। পেশাগত বা অন্যান্য সংস্থা নির্বাচন, পেশাগত প্রতিষ্ঠান বা সমিতির সভাপতি ও কমিটি নির্বাচনের জন্য। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। তোমার যখন ভোট দেওয়ার বয়স হবে, তখন তুমি কেমন ব্যক্তিকে ভোট দেবে সেই সিদ্ধান্ত কিভাবে নেবে? আমি ভোট দেব সেই ব্যক্তিকে, যে দেশের উন্নয়ন, ন্যায্যতা ও মানুষের কল্যাণের জন্য কাজ করবে। সিদ্ধান্ত নেব তার নীতিমালা, সততা ও দক্ষতা দেখে। অল্প কথায় উত্তর দাও। 1. সমাজের প্রতি আমাদের 4টি কর্তব্য উল্লেখ করো। সমাজের প্রতি আমাদের 4টি কর্তব্য: ছোটদের ভালোবাসা ও দেখাশোনা করা, কারো ক্ষতি না করা, বয়স্কদের প্রতি শ্রদ্ধা দেখানো, সমাজের সম্পদ সংরক্ষণ করা। 2. রাষ্ট্রের প্রতি আমাদের 4টি কর্তব্য উল্লেখ করো। রাষ্ট্রের প্রতি আমাদের 4টি কর্তব্য: রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোটদানে অংশ নেওয়া। 3. প্রাথমিক চিকিৎসা বাক্সের 4টি সরঞ্জামের নাম লেখো। প্রাথমিক চিকিৎসা বাক্সের 4টি সরঞ্জাম: ব্যান্ডেজ, গজ, কটন, অ্যান্টিসেপটিক ক্রিম, প্লাস্টার। প্রশ্নগুলোর উত্তর দাও। 1. অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে? অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়: অপরিচিত কারো কাছ থেকে দূরে থাকো। কথা বিশ্বাস করো না। কোনো সন্দেহ হলে শিক্ষক বা পরিবারের কারো কাছে জানাও। 2. বাড়িতে কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে? বাড়িতে নিরাপদ থাকার উপায়: ছুরি, কাঁচি বা ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা, বৈদ্যুতিক সুইচ বা গ্যাস ব্যবহার করার সময় সতর্ক থাকা, ঔষধ ও কীটনাশক ঠিকভাবে রাখার ব্যবস্থা করা। 3. রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে? রাস্তায় নিরাপদ থাকার উপায়: ফুটপাত বা রাস্তার পাশে হাঁটো, মাঝখান দিয়ে যাবে না। জেব্রা ক্রসিং বা ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হও। যানবাহন আসছে কি না ভালোভাবে দেখে পার হও। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।